তো জামাতের যে ইতিহাস, জামাত এর তো আসলে বাস্তবে তারা এখানে ওহাবিবাদী রাজনীতিটা করে। রাইট। কতলে ওহাবিবাদ মানে হলো কতলের রাজনীতি। মদ বিক্রেতা যেমন সন্তানদেরকে মদ খেতে নিষেধ করে, মওদুদি তার সন্তানদেরকে জামাতে ইসলাম করতে নিষেধ করছে। এটা মওদুদির সন্তানের বক্তব্য। আমাদের দুর্ভাগ্য যে এই জামাতে ইসলামকে নিয়েই আমাদের এখন কথা বলতে হচ্ছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এর পরবর্তী সময়ে তার রাজনীতি, মুক্তিযুদ্ধের ভূমিকা, যুদ্ধাপরাধ, নানান বিতর্ক এই দলটিকে নিয়ে, মানে কাদের আশ্রয়ে কাদের প্রশ্রয়ে রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠলো এই দলটি, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। মুশকিল হলো কি, ধরেন জামাতে ইসলাম, এটা বললেন তো মোশাররফ হোসেন ঠাকুর তো বললেন, মোশাররফ ঠাকুর। তো জামাতের যে ইতিহাস, জামাত এর তো আসলে বাস্তবে তারা এখানে ওহাবিবাদী রাজনীতিটা করে। রাইট। কতলে ওহাবিবাদ মানে হলো কতলের রাজনীতি, সেটা একটা করে। আর একটা হলো তাদের নেতা হলো যে মওদুদি। সেই মওদুদির ইসলাম, মওদুদির সন্তানই দেখেন কয়দিন আগে বলেছেন যে তার পিতা বলতো যে মদ বিক্রেতা যেমন সন্তানদেরকে মদ খেতে নিষেধ করে, মওদুদি তার সন্তানদেরকে জামাতে ইসলাম করতে নিষেধ করছে। এটা মওদুদির সন্তানের বক্তব্য। এখন জামাতে ইসলাম দেখেন বলছেন যে যখন পাকিস্তান ভারত এটা যখন 47-এ দেশ ভাগ হয়, তখন কিন্তু জামাতে ইসলাম ব্রিটিশের পক্ষে ছিল। এবং পাকিস্তানের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করলাম 71 সনে মুক্তিযুদ্ধ, তখন তারা পাকিস্তানের পক্ষে, মানে তারা নতুন যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্রের পক্ষে তারা কখনো ছিল না। এটা মোশাররফ ভাই বলছেন। তো সেই জন্য জামাত নিয়ে এত বিট করা হয়, এটা একটা মুশকিল। তো এখন ওই যে একজন বলছেন, এখন জিয়াউর রহমান বা কর্নেল তাহের, মেজর জলিল বা সেক্টর কমান্ডাররা, খালেদ মোশাররফ, যারা মুক্তিযোদ্ধা, 71 সনে যদি এই মুক্তিযোদ্ধাদের সামনে যারা রাজাকার, আলবদর, আল শামস করছিল, বিশেষ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র সংঘ, তারা মিলে তারা সম্মুখে সামনাসামনি পড়লে একে অপরকে হত্যা করত। হয় জামাত ইসলামের নেতারা, রাজাকার, আলবদর, তারা মারা যেত, আর তারা হলে মুক্তিযোদ্ধারা মারা যেত। এই তো ছিল অবস্থান। স্বাধীনতার পরে এসে মুশকিল হলো যে জনগণ যাদেরকে পরাজিত করলো, তারা সেখানে শাসন ক্ষমতায় এসে তাদেরকে আবার সেখানে পুনর্বাসন করলো। এই যে পুনর্বাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যেই হয়ে গেছে। সেই জন্য আজকে এটা আমাদের জন্য খুবই আমাদের দুর্ভাগ্য যে এই জামাতে ইসলামকে নিয়েই আমাদের এখন কথা বলতে হচ্ছে, যাদেরকে মানুষ 71 সালে পরাজিত করেছিল। এখন বাস্তবতা, অমুক সমুক ইত্যাদি ইত্যাদি কথা বলে তাদেরকে নিয়ে এখন আমাদের এখানে আলোচনা করছে। এই জন্যে তারা কিন্তু সবসময় কিন্তু সরকারের কাছাকাছি থাকে, সরকারি দলের কাছাকাছি থাকে, ক্ষমতার কাছাকাছি থাকে। ওই দেখবেন যে মোশাররফ ভাই বলছেন যে ওই যখন আওয়ামী লীগের সাথে গেলে সুবিধা, আওয়ামী লীগের সাথে গেছে, যখন বিএনপির সাথে গেলে সুবিধা, বিএনপির সাথে গেলে, যখন জাতীয় পার্টির সাথে যাওয়ার সুবিধা, তখন জাতীয় পার্টির সাথে গেছে। রাজনীতিতে টিকে থাকা তাহলে কি মানে আমাদের সবগুলো তো বড় রাজনৈতিক দলেই দায়ী? এটা হলো এরকম, এই কথাই তো তাই। শাসক মানে শাসন যারা ক্ষমতায় ছিল, সেই শাসক শ্রেণীর যে দলগুলো, তারা এদেরকে নানাভাবে মানে প্যাট্রোনাইজ করেছে না, তাদের প্রয়োজনে, ভোটের রাজনীতির প্রয়োজনে, ক্ষমতার প্রয়োজনে তাদেরকে সাথে নিছে। আর তারা সেটাকে ব্যবহার করে তারা তাদের যে অবস্থান, সেই অবস্থানটা করছে, পাকাপোক্ত করার চেষ্টা করছে, এবং দেশবাসীকে, জনগণকে একটা বিভ্রান্তিকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে নিচ্ছে। তাহলে সেই জন্য সেই অবস্থার অবসান ঘটানো দরকার, অচিরেই ঘটবে। এটা বলছে তো যে এখনও এইবারকার যে নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে এখানে 68টা সিট পেয়েছে, বা তাদের জোট 78টা সিট পেয়েছে। এখন তো এখানে সাধারণভাবে আমাদের মতো যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী ছিল 72 জন কয়জন ছিল, তো সেই বিদ্রোহী প্রার্থী না থাকলে সেখানকার অবস্থাটা কী হতো? তাহলে তাদের এই আসন সংখ্যা কয়টাতে নেমে আসে। তার মানে তাদের কিন্তু বাস্তবে জনগণের সমর্থন অতটাই। তাহলে নির্বাচনের মধ্য দিয়ে সেই সমর্থনটা অতীতে ওই যে 17 জন, 18 জন এবং 3 জন এককভাবে ইলেকশন করলে সেটা ছিল। আর একটা হলো যে এখানে একটা যে বড় একটা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, তারা নাই এইবারকার নির্বাচনে, তাদের ভোট কোথায় গেছে, কীভাবে করছে, তাহলে সেগুলো নানা ইকুয়েশন ভোটের সময় মানে কাজ করছে। তাহলে সেই জন্যই আজকের এই অবস্থান দেখে মনে করার কোনো কারণ নাই তারাই এখানে প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক শক্তি। সেই জন্যই বলছে যে একটা যদি বিরোধী দলও হয়, তাহলে সেই বিরোধী দল তো প্রকৃত বিরোধী দল তো আমরা মনে করি যে আমরা জনগণের পক্ষে কথা বলতেছি, জনগণের পক্ষে কাজ করতেছি, জনগণের দাবি নিয়ে রাজপথে এখনো পর্যন্ত আছি, অতীতেও ছিলাম, এখনও আছি। এই জামাতে ইসলাম আসলে কখনোই আসলে রাজপথের যে সম্পৃক্ত জনগণের যে দাবি, সেই দাবি নিয়ে রাস্তায় কখনো ছিল না, রাস্তায় এখনও নাই, তারা জনগণের দাবি নিয়ে নাই।
তো সেই জন্য তারা একটা সাম্প্রদায়িক যে প্রচারণা সেগুলো করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ওই যে নির্বাচনের সময় খুলনাতে একজনকে নমিনেশন দিল না, কি যেন একটা সনাতন ধর্মাবলম্বী একজনকে মনোনয়ন দিল। তার মানে এটা কেন দিল? তো তারা কি তাদের গঠনতন্ত্রের মধ্যে এটা আছে? তারা কি মানে বিশ্বাস করে এটা? তাহলে এই যে বিভ্রান্ত করার জন্য তারপর নির্বাচনের সময় তো বেহেস্তের টিকিট থেকে বিক্রি থেকে শুরু করছে, না টিকিট এগুলো বিক্রি করতে, মানে এই যে ধর্মাশ্রয়ী ধর্মকে ব্যবহার করা এটা করছে। এবং এটা বেরিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম পার্লামেন্টে বক্তৃতা দিয়েছে যে ইসলামী ব্যাংক, সেই ব্যাংক নিয়ে যে কাজ করছে, মানে 22,000 কোটি টাকা সেখানে ইসলামী ব্যাংক থেকে নির্বাচনের আগে প্রথম দফায় 11,000 কোটি টাকা এবং তারপরের দফায় 11,000 কোটি টাকা, এবং ওই গ্রাহকদের নামে মহিলাদের কাছে সেখানে তাদের মোবাইল ব্যাংকিংয়ের নামে মোবাইলের মাধ্যমে গেছে। তার মানে এই যে টাকার খেলাটা এবং একটা ব্যাংক, সেই ব্যাংকের আমানত সেগুলোকে ব্যবহার করে যে এই যে কাজটা করলো, এবং কেন্দ্রীয় ব্যাংকও সেটাতে অনুমোদন দিল এবং সেটাকে নিয়ন্ত্রণ করলো না। সেজন্য এর সাথে যারা যুক্ত, আমি আশা করব শুধুমাত্র পার্লামেন্টারি স্টেটমেন্ট দেওয়াই না, প্রকৃত পক্ষে এই ধরনের এই নির্বাচনকে অর্থ দ্বারা ম্যানিপুলেট করার জন্য যারা দায়ী, এই ইসলামী ব্যাংকের অর্থ এগুলো ব্যবহার করা, বরাদ্দ করা এবং এই ব্যাংকটাকে একটা রুইন করে দেওয়া, একটা ফোকলা করে দেওয়ার যে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটাই আমরা আশা করি।